প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এনটিভির নিয়মিত সাপ্তাহিক আয়োজন অন্যরকম গল্প। এই পর্বে আপনাদের সাথে আছি আমি মালিহা হোসাইন। সব প্রতিবন্ধকতাই হার মেনেছে শরীয়তপুরের প্রতিবন্ধী মেধাবী ছাত্র উল্লাস পালের পরিশ্রম ও অদম্য ইচ্ছাশক্তির কাছে। জন্ম থেকেই তার 2 হাত 2 পা বাঁকা। সবার মতো স্বাভাবিক নন তিনি, তবুও জীবনযুদ্ধে দমে যাননি উল্লাস। প্রমাণ করেছেন প্রতিবন্ধকতা কোনো বাধা নয়। 44তম বিসিএস পরীক্ষায় প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন অদম্য এই উল্লাস পাল। শরীয়তপুরের কার্তিকপুর গ্রামে মৃৎশিল্পী পরিবারে জন্ম উল্লাসের। জন্ম থেকেই তার হাত পা বাঁকা। উন্নত চিকিৎসা করিয়ে ধীরে ধীরে হাঁটা শেখেন। সেই থেকে শুরু এক সংগ্রামী জীবনের। ছোটবেলা থেকেই মেধাবী উল্লাস লেখাপড়ায় কখনো পিছিয়ে পড়েননি। 2010 সালে এসএসসি ও 2012 সালে এইচএসসিতে জিপিএ 5 পেয়ে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সেখান থেকে বিবিএ ও এমবিএ সম্পন্ন করেন। শিক্ষাজীবন শেষে সরকারি চাকরি পেতে অংশ নেন বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায়। লিখিত পরীক্ষায় পাশ করলেও বাদ পড়েন মৌখিক পরীক্ষায়। 10টি মৌখিক পরীক্ষা দিয়ে চাকরি না হলেও মনোবল হারাননি উল্লাস। সবশেষ 44তম বিসিএসে স্বপ্ন পূরণ হলো হার না মানা উল্লাসের। সুপারিশপ্রাপ্ত হলেন প্রশাসন ক্যাডারে। বিসিএস প্রিপারেশন মূলত নেওয়া শুরু হয় 2018 সাল থেকে, যখন আমার এমবিএ চলমান শেষ হয়। ওই সময় থেকে বই যদিও আগে কিনে রেখেছিলাম, কিন্তু ওখান থেকে আমার যাত্রা শুরু হয় এবং দীর্ঘ এখন বর্তমানে 7 বছর রানিং 18 সাল থেকে। এবং এবছরই মূলত আমার যে চূড়ান্ত সফলতা দেখা গেল। বিসিএস ক্যাডার কিন্তু এর আগেও হয়েছিলাম, কিন্তু আসলে আমার মনমান ছিল না যে আমি তো আসলে প্রশাসন চেয়েছিলাম। তো সেটা যতদিন না পাবো, আমার নির্দিষ্ট বয়সের মধ্যে, ততদিন আসলে আমরা একটা আকাঙ্ক্ষা থেকেই যেত। তো এই জন্য সৃষ্টিকর্তাকে আমার খুব ধন্যবাদ যে এবছর সেই আকাঙ্ক্ষাটা আমি খুব পুরো করেছে। তার এমন সাফল্যে খুশি বাবা মা, এলাকাবাসী ও তার শিক্ষকরা। ওর জন্ম হয়েছিল মিটফোর্ডে। তখন আমি মিটফোর্ডে যারা অর্থোপেডিক্সের ডাক্তার ছিল তাদের সাথে যোগাযোগ করি। তখন তারা এক একজনে এক এক রকম কথা বললো। আমি ঢাকাতে আরও 3-4 জন স্পেশালিস্ট যোগাযোগ করে পরবর্তী পর্যায়ে আমি কলকাতা চলে গেলাম। ওখানে আমি কলকাতার মধ্যে খুব নাম করে একজন অর্থোপেডিক দেখানো করে। সে বলল যে দেখেন, আপনার ছেলের যে সমস্যা এটা খুব রেয়ার, তবে আপনি যখন নিয়ে আসছেন আমি আপনার ছেলেকে হাঁটাই দেব, এই পর্যন্ত আমি করে দেব। আর ওর জন্য আপনি চিন্তা করেন না, এই সমস্ত ছেলে পেলে ও কী করে খাবে, কীভাবে চলবে, এটা ঈশ্বর প্রদত্ত একটা আশীর্বাদ থাকে। ওরা সেইভাবে ওরা নিজেরাই তৈরি হয়, আপনি ওকে মানুষ করে খাওয়া। তো সেইভাবেই আমি ওকে পরপর 4 বার ওখানে অপারেশন করার পরে ওর পা দুটো ঠিক হয়েছে। তো তারপরে ও যখন লেখাপড়া শুরু হইলো, দেখি ছোটোবেলা থেকে লেখাপড়া বেশ একটা আগ্রহ। তা ওকে এখন আমি চিন্তা করে দেখলাম যে ওর তো লেখাপড়া ছাড়ার কোনো গতি নেই, কারণ ওর ফিজিক্যাল যে অবস্থা, ও কোনো শারীরিক পরিশ্রমের মাধ্যমে জীবনযাপন করতে পারবে না। ওর একমাত্র শিক্ষা এবং মেধা দিয়ে ওর জীবনযাপন করতে হবে। তো যখন দেখলাম যে ওর লেখাপড়ায় খুব ভালো, ওরে তখন আসতে আমরা উৎসাহ দিতে লাগলাম। শুধু আমি না, আমার পরিবারের সকলেই তাকে উৎসাহ দিতে লাগলো। এবং সে যে প্রতিবন্ধী, সেই জিনিসটা আমরা তাকে, সে যেন বুঝতে না পারে, আমরা তাকে আদর যত্ন ভালোবাসা দিয়ে এরকমভাবে রাখছি তার মনে যেন ওই কষ্টটা না থাকে। আস্তে আস্তে সে একের পর এক ক্লাস 12 যখন মেট্রিকে জিপিএ 5 পেয়ে সে উত্তীর্ণ হলো, তখন তার মনোবল আরও দৃঢ় হয়ে গেল। আর আমার একটা ভাই, সেও শিক্ষা ক্যাডার ছিল, চাকরি হয়েছিল, তখন ওখান থেকে তার একটা ইন্সপিরেশন আসে যে আমিও কাকুর মতো ক্যাডার হব। তার শারীরিক সক্ষমতা কম থাকার পরেও সে আমাদের সবার চোখ খুলে দিয়েছে। নবপ্রজন্মকে ইশারা দিয়ে ডাকছে যে তোমরা আসলেই অধ্যয়ন করো, অধ্যবসায় করো, সাধনা করো, তোমরা আমার মতো প্রতিষ্ঠিত হতে পারবে, বা বাংলাদেশের যে স্বপ্নের যে জায়গাটা, চাকরি জীবন বা পেশা জীবনের সেই জায়গাটা বুঝতে পারবে। উল্লাস আসলে আমাদের খুব প্রিয় ছাত্র। এতটা অমায়িক, এতটা ভদ্র সহসা পাওয়া যায় না।
3500 বছরের বেশি আগের একটি সমৃদ্ধ বাণিজ্যিক কেন্দ্র হিসেবে পেনিকো গড়ে ওঠা একটি প্রাচীন শহর। প্রত্নতাত্ত্বিক গবেষণায় উঠে আসে এই প্রাচীন শহরের খোঁজ। 8 বছর ধরে খনন ও সংরক্ষণের পর গেল সপ্তাহে এই প্রত্নতাত্ত্বিক স্থানের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। পেনিকো নগরী পেরুর রাজধানী লিমার উত্তরে হুয়াওরা প্রদেশে অবস্থিত। আনুমানিক খ্রিস্টপূর্ব 1800 সালে পেনিকো প্রতিষ্ঠিত হয়। এটি ছিল একটি কৌশলগত নগর কেন্দ্র, যা সুপে উপত্যকার উপকূলীয় জনগোষ্ঠীকে আন্দিজ পর্বতমালা ও অ্যামাজনের ভেতরের বসতির সঙ্গে যুক্ত করেছিল। নগরটি সমুদ্রপৃষ্ঠ থেকে 600 মিটার উচ্চতায় অবস্থিত। কারাল প্রত্নতাত্ত্বিক অঞ্চলের গবেষক রুথ শ্যাডি বলেন, এই নগর কেন্দ্রটি কারাল সংস্কৃতির ঐতিহ্য অনুসরণ করে গড়ে উঠেছে। কৌশলগত অবস্থানের কারণে এটি সুপে ও হুয়াওরার উপকূল, পার্বত্য শহরগুলো সহ আন্দিজ ও অ্যামাজনীয় এবং উচ্চ পার্বত্য অঞ্চলের মানুষদেরও সংযুক্ত করত। সে সময় রঙিন লোহা, আকরিক, হেমাটাইট বাণিজ্যের কারণে পেনিকোর খ্যাতি ছড়িয়ে পড়েছিল। গবেষণায় উঠে এসেছে, পেনিকোতে এখন পর্যন্ত প্রায় 18টি কাঠামো চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে সরকারি ভবন ও আবাসিক ভবন রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য একটি স্থাপনা হল B1, B3 নামের একটি বিশাল সরকারি ভবন। এই ভবন থেকে প্রত্নতাত্ত্বিকেরা কাদামাটির ভাস্কর্য, আচার অনুষ্ঠানে ব্যবহৃত যন্ত্র এবং পুতুতুস নামের শাঁখের তৈরি বাদ্যযন্ত্র আবিষ্কার করেছেন। এই বাদ্যযন্ত্র প্রাচীন আন্দিজ অঞ্চলে জনসমাগম তৈরির ও দেবতাকে আহ্বান জানানোর জন্য ব্যবহৃত হতো। পেনিকোর এই প্রত্নস্থানটি পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এই স্থানটিতে এখন দর্শনার্থী ব্যাখ্যা কেন্দ্র, অভ্যর্থনা এলাকা ও সংরক্ষিত ধ্বংসাবশেষ ঘুরে দেখার জন্য হাঁটার পথ রয়েছে। ক্যালিফোর্নিয়া ভিত্তিক একটি কোম্পানি দুবাইয়ে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে চালু করলো এয়ার ট্যাক্সি। এটি পুরোপুরি বিদ্যুৎ চালিত, যা দুবাইয়ের আকাশে স্বল্প সময়ের মধ্যে নিয়মিতভাবে চলবে। দুবাইয়ে পরীক্ষামূলকভাবে শুরু হলো বিশ্বের প্রথম এয়ার ট্যাক্সি। যাত্রীরা আকাশপথে ট্যাক্সিতে চড়ে উড়ে যেতে পারবে শহরের এক জায়গা থেকে অন্য জায়গায়। কয়েকদিন আগে জোবি এভিয়েশন পরীক্ষামূলকভাবে চালিয়েছে পুরোপুরি বিদ্যুৎ চালিত তাদের প্রথম এয়ার ট্যাক্সি। যুগান্তকারী এই উদ্যোগে অল্প সময়ের মধ্যেই দুবাইয়ের যাতায়াত ব্যবস্থায় আসবে বিরাট পরিবর্তন। জোবি এভিয়েশন জানিয়েছে, নিয়মিতভাবে এয়ার ট্যাক্সি চালু হলে সড়কে যানজট যেমন কমবে, তেমনি যাত্রীরা দ্রুত তাদের গন্তব্যে পৌঁছাতে পারবেন। দুবাইয়ের ডিএক্সবি এয়ারপোর্ট থেকে পাম জুমেইরাতে গাড়িতে করে যেতে সময় লাগে 35 মিনিট, কিন্তু এয়ার ট্যাক্সি চালু হলে সে গন্তব্যে যাওয়া যাবে 12 মিনিটে। জোবি এরিয়াল ট্যাক্সি নামের আকাশের এই যান সব শ্রেণীর মানুষই যেন ব্যবহার করতে পারে, সে লক্ষ্যে কাজ করছে কোম্পানিটি। এই এয়ার ট্যাক্সি তৈরি করেছে ক্যালিফোর্নিয়া ভিত্তিক একটি কোম্পানি। একবার জ্বালানি নিলেই আকাশের এই যান ঘন্টায় 320 কিলোমিটার বেগে 160 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারবে।
চলে এলাম একদম শেষে। দেশ বিদেশের বিস্ময়কর ও মজার সব খবর নিয়ে দেখা হবে আবারও। কেমন লাগলো আমাদের আয়োজন বা কোনো পরামর্শ থাকলে জানাতে পারেন চিঠি লিখে। আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা প্রযোজক অন্যরকম গল্প, এনটিভি, বিএসসিসি ভবন, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। দেখা হবে আবারও শুক্রবার সকাল 10টা 10-এ। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন ও নিরাপদে থাকুন।